শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বদলে যাচ্ছে অর্থ বছর, উন্নয়ন প্রকল্পের সুবিধা বাড়বে সাময়িক ব্যয়ও। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসান নিয়ে হিমশিম সরকার, 122 প্রতিষ্ঠানের দায় 8 লাখ কোটি টাকার বেশি। তারেক রহমান দিল্লি যাবেন, তবে কঠিন সব শর্ত পূরণ হবার পর। ভারতের গণমাধ্যমগুলো বলছে বিভিন্ন গোষ্ঠীর চাপে এই সিদ্ধান্ত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের অর্থ বছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সময়কাল হবে এপ্রিল মাস থেকে শুরু হয়ে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এতদিন ধরে জুলাই থেকে জুন এই সময়কাল ধরেই অর্থ বছর হিসাব হচ্ছে। অর্থ বছরের নতুন সময়কাল বাস্তবায়ন শুরু হলে সরকারি পরিকল্পনায় পরিবর্তন আসবে। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় আসবে নতুন সময়সূচি। এছাড়া মানুষের জীবনে প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব, কর ব্যবস্থাপনা সহ বেশ কিছু পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশেও প্রভাব পড়বে। সরকারের প্রধান যুক্তি উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ডে গতি বাড়ানো। এখন বাংলাদেশে অর্থ বছর শুরু হয় 1 জুলাই, অর্থাৎ বর্ষার শুরুতেই অর্থ বছর শুরু। এর ফলে রাস্তা, সেতু, ড্রেন বা ভবনের মতো অবকাঠামো প্রকল্পের কাজ কঠিন হয়। এতে প্রকল্প বাস্তবায়নের সময় বাড়ে, খরচ বাড়ে, কাজের মান খারাপ হয়। অন্যদিকে নতুন সময়কালে অর্থাৎ এপ্রিল থেকে মার্চ অর্থ বছরে বাজেট কার্যকর করা হলে অর্থ বছর শুরু হবে গ্রীষ্মের শুরুতে। ফলে এপ্রিল জুনের শুকনো মৌসুমেই নির্মাণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া প্রতি বছরই দেখা যায় অর্থ বছরের শেষ সময়ে উন্নয়ন প্রকল্পের টাকা খরচ বেড়ে যায়। বিশেষ করে জুন মাসে তড়িঘড়ি করে কাজ শেষ করেন অনেক ঠিকাদার। এভাবে কাজ করে বিল তুলে নেওয়ার অভিযোগ ওঠে প্রতি বছরই। জুন মাসে বৃষ্টির কারণে অনেক সময় কাজের মানও ঠিক থাকে না। অর্থ বছরের শুরুতেই এপ্রিল মাস থেকে অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করা যাবে। আবার অর্থ বছরের শেষ 4 থেকে 5 মাসে শুষ্ক মৌসুম হওয়ায় উন্নয়ন প্রকল্পের কাজে গতি বাড়ানো সম্ভব হবে। সড়ক, সেতু, ভবন সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বর্ষার বাধা কিছুটা কমবে। এছাড়া অর্থ বছরের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই শুষ্ক মৌসুম হওয়ায় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নির্মাণ কাজ শেষ হয়েছে দেখিয়ে টাকা তুলে নেওয়ার প্রবণতাও কমতে পারে। অর্থ বছরের সময়কাল বদলে ফেললে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সুবিধা হলেও সাময়িকভাবে কিছুটা সমস্যাও হবে। যেমন সরকারি হিসাব ব্যবস্থা নতুন বর্ষ অনুসারে আনতে হবে। বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যার ও তথ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের লাভ লোকসানের হিসাবের সময়কালও বদলে যাবে। সরকারের অর্থ বছরের সময়কাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশও পরিবর্তন করতে হবে। যেমন কর ব্যবস্থা ও কোম্পানির হিসাবের সঙ্গে নতুন অর্থ বছরের সামঞ্জস্য করতে হবে। বড় বড় প্রতিষ্ঠান তাদের হিসাব নিকাশের ব্যবস্থা সফটওয়্যারে করে। এসব খাতে তাদের বিপুল খরচ করতে হয়। এখন অর্থ বছরের নতুন সময়কাল পরিবর্তনের ফলে তাদের সফটওয়্যার আপডেট করতে হবে। এতে নতুন করে খরচ বাড়বে। বছরের পর বছর রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে ঋণ ও ভর্তুকি দিয়ে টিকিয়ে রেখেছে সরকার। কোনোটির অবস্থা এতটাই নাজুক যে সরকারের সহায়তা ছাড়া সেগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। এসব প্রতিষ্ঠান চালু রাখতে প্রতি বছর জনগণের করের অর্থ ব্যয় হলেও কার্যত কোনো রিটার্ন আসছে না। উল্টো প্রতি বছর প্রতিষ্ঠানগুলোর আর্থিক দায় আরও বাড়ছে। অর্থ বিভাগের তথ্য বলছে, দেশের 122টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার মোট দায় 8 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনীতিবিদদের মতে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এসব সংস্থা ও প্রতিষ্ঠানকে লাভজনক করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি দরকার হলে বেসরকারীকরণ এবং বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ও প্রতিষ্ঠানের ঋণ, প্রচ্ছন্ন দায় ও আর্থিক ঝুঁকি বিশ্লেষণ সংক্রান্ত অর্থ বিভাগের প্রতিবেদনের তথ্য অনুসারে 122টি প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ 8,33,216 কোটি টাকা। এর মধ্যে সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত দায় 4,05,538 কোটি টাকা, যা এসব প্রতিষ্ঠানের মোট দায়ের প্রায় 49%। একই সঙ্গে 49টি প্রতিষ্ঠান উচ্চ ও অতি উচ্চ ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের দায় মোট দায়ের প্রায় 62%। 2023-24 অর্থ বছরের আর্থিক তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ঋণ ও দায়, মুনাফা, তারল্য, ঋণ পরিশোধ সক্ষমতা, প্রচ্ছন্ন দায়, সরকারি ভর্তুকি ও অনুদান এবং নিরীক্ষা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। 122টি প্রতিষ্ঠানের 19টি অতি উচ্চ ঝুঁকির,
30টি উচ্চ ঝুঁকির, 50টিকে মাঝারি ঝুঁকির, 18টি নিম্ন ঝুঁকির এবং 5টি অতি নিম্ন ঝুঁকির মধ্যে রয়েছে। অর্থাৎ মোট প্রতিষ্ঠানের প্রায় 40%ই উচ্চ ও অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। অতি উচ্চ ঝুঁকির তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় দায় বিপিডিবির 1,78,432 কোটি টাকা। এরপর জিটিসিএল এর দায় 14,131 কোটি টাকা এবং ডেসকোর প্রায় 61,786 কোটি টাকা। অতি উচ্চ ঝুঁকির প্রায় সব প্রতিষ্ঠানই নিট লোকসানে রয়েছে। জিটিসিএল ছাড়া এই শ্রেণীর প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ একই সঙ্গে নিট আয়, পরিচালনায় ও পরিচালন নগদ প্রবাহে ঘাটতির মুখে রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতা শেষ পর্যন্ত বিভিন্নভাবে সরকারের উপর চাপ তৈরি করতে পারে, যেমন ভর্তুকি, অনুদান, পুনরায় মূলধনীকরণ, ঋণ পুনর্গঠন কিংবা প্রতিষ্ঠানের দায় সরকারকে গ্রহণ করতে হতে পারে। অন্যদিকে উচ্চ ঝুঁকির 30টি প্রতিষ্ঠানের মোট দায় 2,95,621 কোটি টাকা। এর মধ্যে রয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, পেট্রোবাংলা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা ওয়াসা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, পাওয়ার গ্রিড বাংলাদেশ, তিতাস গ্যাস, জালালাবাদ গ্যাস, শাহজালাল সার কারখানা, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। রাষ্ট্রায়ত্ত সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদের প্রায় 69%ই ঋণ। প্রতিষ্ঠানগুলোর ঋণ ইকুইটি অনুপাত দাঁড়িয়েছে 2.23। অর্থাৎ এসব প্রতিষ্ঠান গড়ে প্রতি 1 টাকা ইকুইটির বিপরীতে 2 টাকা 23 পয়সা ঋণ নিয়েছে। সামগ্রিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও ঋণের অনুপাত 0.69 এবং ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিচালন নগদ প্রবাহ আসছে না। স্বল্প মেয়াদী দায় পরিশোধে প্রতিষ্ঠানগুলোর কিছু সক্ষমতা থাকলেও পরিচালন ব্যয়ের পুরোটা নিজস্ব আয় দিয়ে মেটানো সম্ভব হচ্ছে না। সামগ্রিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর মুনাফা করার সক্ষমতা অত্যন্ত দুর্বল। এতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর সার্বিক আর্থিক ঝুঁকির স্কোর দাঁড়িয়েছে 4.33, যা উচ্চ ঝুঁকির শ্রেণীতে পড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে গতকাল রোববার ঢাকা থেকে কিছু শর্তের কথা বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এগুলোকে কঠিন শর্ত হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আজ টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ স্টেট স্টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমানস ভিজিট টু ইন্ডিয়া। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরের শিরোনাম করা হয়েছে, সেন্ড শেখ হাসিনা ব্যাক, বাংলাদেশ রেড লাইন ফর পিএম রহমানস ভিজিট। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সীমারেখা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী এবং জামায়াতে ইসলামীর মিত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপির ক্রমবর্ধমান চাপের মধ্যে নয়াদিল্লিকে কঠোর শর্ত দিয়েছে ঢাকা। শর্তগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধী ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তারেক রহমানের সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে সহায়তা করা। প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক মহলের অনেকেই এই ঘটনাকে বিরোধী পক্ষগুলোর কঠোর শর্ত দেওয়ার দাবির কাছে সরকারের আত্মসমর্পণ হিসেবে দেখছেন। এসব শর্ত এমনভাবে দেওয়া হয়েছে যা ভারতের পক্ষে তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া আপাত দৃষ্টিতে অসম্ভব। ভারত সরকারের একাধিক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ব্রিক্স সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফর দুই ক্ষেত্রেই তারেক রহমানকে দেয়া আমন্ত্রণ বহাল রয়েছে। এখন সফরের সময় নির্ধারণের বিষয়টি ঢাকার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারত 21 আগস্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল। আর নয়াদিল্লিতে আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির ফলে তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা কার্যকর অর্থে বাতিল হয়েছে। ওই সফর নিয়ে আলোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দূরত্ব বৃদ্ধির মতো পদক্ষেপ নিয়েছেন, অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবই ঘটছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় গত রোববার রাতে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট দিয়ে কিমের প্রশংসা করেন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত 11 দিনের বার্ষিক সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ যেন কমিয়ে দেওয়া হয়। ট্রাম্পের এমন পদক্ষেপ নিয়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক রবার্ট লিটওয়াক টাইমসকে বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে থাকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছি, অথচ উত্তর কোরিয়ার ক্ষেত্রে তাদের নেতাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। এমন এক দেশকে সন্তুষ্টের চেষ্টা করা হচ্ছে যারা সরাসরি মার্কিন ভূখণ্ডকে পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তু বানাতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রতি ট্রাম্পের বিরাগ ভাজন হওয়ার কারণ তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প নিজেই কথা জানিয়েছেন। আর হোয়াইট হাউসের দাবি নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে ধীর গতির কারণে প্রেসিডেন্ট শিওলের উপর ক্ষুব্ধ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ঢাকার ডেমরায় বন্ধ থাকা লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেড ও করিম জুট মিলসের জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। একইভাবে কুষ্টিয়া সুগার মিলসের জমিতেও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কর্মকর্তা জানান, দেশের অব্যবহৃত শিল্প সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহার, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগস্টে বেজা গভর্নিং বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট 3 প্রতিষ্ঠানের জমি বেজার কাছে হস্তান্তরের মাধ্যমে সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কর্মকর্তারা জানান, বিনিয়োগ বান্ধব শিল্প পরিবেশ তৈরি করতে প্রস্তাবিত অঞ্চলগুলোতে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ, গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করতে হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ডারউইন টেস্ট জিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে কি একটা ধাক্কা এনে দিয়েছে বাংলাদেশ। 9 উইকেটে বাংলাদেশের সে জয়ের অনেক রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া জাতীয় দলে তীব্র সমালোচনা চলছে। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। পাশাপাশি বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহও বেশ বেড়েছে। সেজন্যই দ্বিতীয় টেস্ট প্রথম দিনের সব সাধারণ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই টেস্টে প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে বলা হয়েছে, NRMA ইন্স্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভ্যানু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এই স্টেডিয়ামের আসন সংখ্যা 10,000। ডারউইনে হারের পর সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জন্য ম্যাকাই টেস্ট এখন খুব গুরুত্বপূর্ণ। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।